সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন খোলা জানালা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোলাম মাওলা মুরাদ। কাছের কিংবা দূরের যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, প্রত্যেককে নিরন্তর শুভেচ্ছা। আইনের জটিল বিষয়গুলোকে সহজ করে তুলে ধরবার জন্য কিংবা আইনের জটিল সমস্যার সমাধান করবার জন্যই আমাদের এই অনুষ্ঠান। দর্শক, যৌতুক একটি খুব ছোট শব্দ, তবে এর পরিধি অনেক ব্যাপক এবং যৌতুক বাংলাদেশের আইনে একটি গুরুতর সামাজিক অপরাধ। 2018 সালের যৌতুক নিরোধ আইনে যৌতুকটাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং যৌতুকের জন্য শাস্তি হিসাবে 1 থেকে 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। নারী এবং শিশু নির্যাতন দমন আইন 2000-এ যৌতুকের জন্য যদি কোনো ধরনের অপরাধজনক কর্মকাণ্ড করা হয় কিংবা মৃত্যুদণ্ডজনিত কোনো অপরাধ করা হয়, তাহলে তার শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড পর্যন্ত গড়াতে পারে। দর্শক, যৌতুক এবং নারীর অধিকার নিয়ে আমরা আজকে আলোচনা করব। স্টুডিওতে আমাদের মাঝে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন দুজন সরকারি আইন কর্মকর্তা। একজন রয়েছেন অ্যাডভোকেট AHM মুনিরুল কাদের, আসসালামু আলাইকুম, এবং আরেকজন রয়েছেন অ্যাডভোকেট পুষ্পা সুলতানা। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যৌতুক এবং নারীর অধিকার এ বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে একটু জানতে চাই যে যৌতুকটা কেমন ধরনের অপরাধ বা কি বিষয়টাকে যৌতুক বলে? আপনার বিভিন্ন দিক দিয়ে বিভিন্নভাবে এটাকে আসলে সংজ্ঞায়িত করার কোনো মাধ্যম আসলে শেষ নেই। কেউ উপহার হিসেবে নেয়, কেউ এটাকে নাম দেয় আপনার যেটা আমাদের সাম্প্রদায়িক যেটা আছে পণ, বিভিন্ন আসলে সংজ্ঞায়িত করার কোনো শেষ নাই। তবে এটা একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এজন্যই বলতে চাই যে যৌতুকটা হচ্ছে কি, যিনি কন্যার পিতা উনার জন্য এটা হয় কি কন্যা দায়গ্রস্ত একটা আপনার ইয়াতে আসে, মানে উনি যেন কি উনি অপরাধ করেছেন কন্যা জন্ম দিয়ে, এমন অবস্থা। তো আসলে যৌতুকটা আপনার এমনভাবে আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে, মনে হয় কি এটা একটা আপনার আমাদের মধ্যে একটা ফর্মালিটি বলতে কি, যখনই একটি বিয়ের কথা হয় অথবা বিবাহ পরবর্তী বিয়ের কথা হওয়ার সময় হয় কি আপনার অভিভাবক বিভিন্নভাবে অনেক, আসলে এটা অনেক পরিবারের ক্ষেত্রেই ঘটে, ম্যাক্সিমাম আপনার হয় কি বিভিন্নভাবে উপহার বলেন, বিভিন্নভাবে প্রেশারাইজ করে এই নানান নামে এই জিনিসটা আদায় করে থাকে। এটা হতে পারে আপনার আসবাবপত্র, এটা হতে পারে আপনার টাকা পয়সা, বরযাত্রী, সম্পত্তি, এরকম। আচ্ছা অ্যাডভোকেট পুষ্পা, একটু যদি জানতে চাই যে যৌতুকটা আসলে যৌতুক নামে তো কোনো পরিচিতি নাই, এটা হচ্ছে কখনো উপহার হিসাবে, কখনো পণ হিসাবে, বা কি হিসাবে এটাকে আসলে চিত্রায়িত করা যায়? যৌতুককে আসলে আমরা বিভিন্ন দিক থেকে দেখতে গেলে অ্যাঙ্গেলটা আসলে এখন দেখা যাচ্ছে সেটা টাকা দিয়ে মাপকাঠি হয় নাকি কন্যা দায়গ্রস্ত বাবার কাছ থেকে সেটা সম্পত্তির ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে যে তাদের একটা ফ্ল্যাট চাই, একটা ফ্ল্যাটও তারা দাবি করতে পারে যে এটা তো আসলে ওভাবেই বলে আজকাল সমাজে, যেটা মানে বলে যে আপনার মেয়ের জন্য, আপনার মেয়ে থাকবে, তো বাবা তো এখন চায় যে মেয়ে সুখে থাক, ওই চিন্তা করে দেখা যাচ্ছে যে ঠিক আছে আমার মেয়ে তো থাকবে, তাহলে আমি আমার ফ্ল্যাটটাই দিয়ে দিই। তো এটা নিজের সর্বোচ্চটা দিয়ে মেয়েকে সুখী করার জন্য যে কন্যা দায়গ্রস্ত যে বাবার যে শেষ অবলম্বনটা, যে শেষ সম্বলটা, ওটা দিয়ে দেখা যাচ্ছে যে দেওয়ার পরেও আসলে আমাদের সমাজে আমরা মেয়েরা কতটুকু সুখী হতে পারি সেটা আসলে দিন শেষে বোঝা যায় আর কি। আসলে এটা তো সুখ আনতে পারে না, কিন্তু এখন যেটা বলা যায়, এখন সমাজের সাথে তাল মিলিয়ে চলতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের সেটা দিতে হচ্ছে, হ্যাঁ করতে হচ্ছে, কারণ এটা একটা সোসাইটিতে দেখা যাচ্ছে যে এটা একটা এখন নিয়ম হয়ে গেছে, রীতি হয়ে গেছে। এটা আসলে মানে আমি বাংলাদেশের বিভিন্ন পার্সপেক্টিভে বিভিন্ন রকম, তবে চট্টগ্রামে কি এটা একটু বেশি, মানে কেন, এটার কারণটা কি? এটা আসলে চট্টগ্রামে আমাদের এখানে বিভিন্ন প্রথা আসলে আছে, প্রাচীন কাল থেকে এসে যাচ্ছে। একটা বিয়েতে আপনার যখন একটা বিয়ে কথাবার্তা শুরু হয়, পানচিনি বলেন, বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া, বিভিন্ন ধরনের নিয়ম নীতি, রীতিনীতি, এইসব এগুলোর মানে এগুলো একসাথে জড়িয়ে এই যৌতুক জিনিসটা আসলে চলে আসে আমাদের চট্টগ্রামের দিক দিয়ে। তবে এটা হয় কি কিছু কিছু ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আবার উল্টো, হ্যাঁ,
যৌতুক দিয়ে সবসময় সব ফ্যামিলি যে দাবি করে এরকম না। আচ্ছা, কিছু কিছু ফ্যামিলির ক্ষেত্রে উল্টো, ওদের রীতি রেওয়াজ এগুলো উল্টো বলতে গেলে। ওরা বলতে চায় কি, আপনার ফ্যামিলি থেকে আমরা আমাদের বউ নিচ্ছি না, আমরা মেয়ে নিচ্ছি। আচ্ছা, তো আসলে এগুলো তো ধরেন রেয়ার, আপনার শতকরা 2%, 3% এরকম কিছু ভালো ফ্যামিলি রয়েছেন। তবে এটা বলা যায় যে আসলে সবসময় তো আর মানুষের ইয়া থাকে না, মানে ইন্টেনশন থাকে না যে যৌতুক আদায় করবে, যৌতুক এভাবে গ্রহণ করবে, ওটা ইন্টেনশন থাকে না। এটা আসলে প্রেক্ষাপটে চলে আসে। তবে আমার মতে, আমি একজন আইনজীবী হিসেবে এটা মনে করি যে এই ধরনের প্রথাগুলো থেকে আমাদের সরে আসা উচিত। জি, সরে আসা উচিত। সেটাই। আচ্ছা আপা, যে যৌতুকের যে ব্যাধির মতো যেটা ছড়িয়ে পড়েছে, এটা আসলে কারণটা কি? আমাদের সমাজে বিশেষ করে চট্টগ্রামে এটা খুব বেশি প্রচলন দেখা যায়। এটাকে বিভিন্নভাবে আখ্যায়িত করা হলো, বাস্তবতাটা কেমন, মানে কেন হচ্ছে এটা বেশি? কেন হচ্ছে যে আমরা সমাজে আসলে তাল মিলিয়ে চলতে চাই। আচ্ছা, যে দেখা যাচ্ছে যে যেমন আপনি যখন একটা ফর্দ করেন, বিয়ের সময় আমরা একটা ফর্দ করতে হয়, ফর্দতে দেখা যায় যে এটা আসলে তখনকার যুগে ইসলামের একদম শুরুর দিকে কিন্তু এই ধরনের কোনো নিয়ম ছিল না, প্রচলন ছিল না, আমরা প্রচলন ছিল না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে রিসেন্ট যে আমাদের যে পরিবেশ, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা কিন্তু আমাদের দ্বারাই সৃষ্টি হয়েছে। সেখানে দেখা যায় বাবা মা আসলে সমাজে যেমন মেয়ে বলে আমার কাজিনের তো বিয়ে হলো এইভাবে, তাহলে আমাকে কেন দেয়া হবে না? তার মানে যৌতুকের ক্ষেত্রে অনেক সময় মেয়েরাও কি? হ্যাঁ, সেটা আমি বলবো সেক্ষেত্রে যে আমি তাল মিলিয়ে চলতে চাচ্ছি। এখন দেখা যাচ্ছে যে মানে কাজিন অত টাকা দিয়েছে, কাজিন এত সম্পদ দিয়েছে, ফ্রেন্ডের বিয়েটা হয়েছে এভাবে, তা আমার কেন হবে না? আমার বিয়ে যদি একটা ফ্রেন্ডকে একটা ফ্ল্যাট দিয়েছে, চিটাং হয়, সেখানে আমার বরযাত্রী এত থাকতে হবে, তারপর আমার কনেপক্ষ এত থাকতে হবে, এগুলো আসলে সবকিছু কিন্তু যৌতুকের মধ্যেই পড়ে। এই দেওয়া নেওয়ার বিষয়টা, কারণ একজন বাবাই শুধু জানতেছে আসলে তার পকেট থেকে তার অর্থ উপার্জিত টাকাটা, কষ্টে উপার্জিত। হ্যাঁ, এখন আমার কাছে আরেকটা প্রশ্ন, কিন্তু আমাদের সমাজে এখন শুধু যে মেয়েদের ক্ষেত্রে যৌতুক দাবি হয় সেক্ষেত্রে সেটা কিন্তু না, পুরুষদের ক্ষেত্রেও কিন্তু যৌতুক দাবি হচ্ছে। সেটা কি আপনি জানেন? মনির ভাই একটু বলুক যে মানে যৌতুক কি শুধু নারীরাই পায় নাকি পুরুষদের ক্ষেত্রেও? কিছু প্রেক্ষাপটে আপনার পুরুষদের এটা আসলে এক প্রকার বলতে গেলে হেনস্থার শিকার হতে হয়। আচ্ছা, এইটা হয় কি হয়েছে নাকি? না, ওই ধরনের আমি হইনি। কিভাবে হয়? জি, এটা হয় কি আসলে আমাদের চট্টগ্রামে এবং আমাদের বাংলাদেশের যেটা দেখলাম, হরহামেশাই তো বিভিন্ন জেলায় যাওয়া হয় পেশার সুবাদে, তো দেখা যায় কি কাবিন যেটা ধরা হয়, এটা আসলে একটা বার্ডেন হয়ে দাঁড়ায় পুরুষদের জন্য। ধরেন আপনার সামর্থ্য আছে, জি আমার সামর্থ্য আছে, ধরেন 20,000 টাকা, 20,000 টাকা, কিন্তু আমার উপর চাপিয়ে দেওয়া হলো 15 লাখ টাকা। আচ্ছা, যেটা আমার সামর্থ্যের বাইরে। কিন্তু অ্যাকর্ডিং টু আওয়ার ইসলাম, আমাদের ধর্মমতে আমাদের আসলে এটা চাপিয়ে দেওয়ার কোনো নিয়ম নেই। এটা শুধু আমাদের ধর্মই না, সকল ধর্মে, হয়তোবা ওনাদের ব্যাপারে আমি অত অবগত না, তবে আমার মনে হয় বিবাহ হচ্ছে একটা পারস্পরিক সম্মতি, একটা পারস্পরিক একটা আপনার আত্মীয়তার বন্ধন, যেটা আসলে কারোর জন্য বোঝা হয়ে উঠুক এটা আসলে কারোই প্রত্যাশা থাকে না, কাম্য না। তো আসলে এইভাবে মানে বললাম, কাবিন বললাম, তারপর আবার অনেক সময় বলে কি যে আপনার আমার মেয়েকে বিবাহ করতে হলে এভাবে একটা ফ্ল্যাট কিনে আপনার আসতে হবে। তো এই জিনিসগুলো আসলে আপনার একটা কার্ডস হয়ে দাঁড়ায়। এটা তো আসলে আইনে কোথাও নাই, বাট সমাজে প্রচলিত আইন হিসেবে চলে আসছে না, প্রচলিত একটা প্রথা, এটা কিন্তু আইন না। আমাদের সমাজে কিন্তু সেভাবে কোনো এখনো আইন করা হয়নি। না, সেটাই। যৌতুক নিরোধ আইনটা করা হয়েছে, এটা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে করা হয়েছে, কিন্তু এইটার থেকে আসলে আমরা যারা আইনজীবীরা আছি, আইনজীবীরাও আসলে, আমি একজন মেয়ে, আমি একজন আইনজীবী, আমি দেখা যাচ্ছে যে আমার মতো অনেক মেয়ে কিন্তু প্রতিদিন এই যৌতুকের শিকার হচ্ছে, কিন্তু আমরা হেনস্থার শিকার হচ্ছে, কিন্তু আমরা সেটা বলতে পারি না, আমরা সেটা বলতে পারি না, বলা যায় না। কিন্তু আমরা যখন বাইরে যাই তখন বিষয়টা খুব ভালোভাবে ডিল করি, বাট আমাদের সমাজে আমাদের ভিতরেই কিন্তু এই উচ্চশিক্ষিত, প্রচলনটা বেশি, এবং উচ্চশিক্ষিত উচ্চশিক্ষিতর মধ্যে বেশি নাকি পুরুষ মানুষটাই কিন্তু এই জিনিসটা বেশি করে থাকে। আচ্ছা, দেখা যাচ্ছে যে মধ্যবিত্ত ঘরে, নিম্ন মধ্যবিত্ত ঘরে যদি এই ধরনের কাজগুলো হয়, তারা আইনের আশ্রয় নিতে পারে, কিন্তু যখন উচ্চবিত্ত হলে তো সেক্ষেত্রে সমাজে আইনের কাছে আসে না। সেটাই। তো এই ক্ষেত্রে আসলে যৌতুক নিরোধ আইন কি বলে, যে যৌতুক নিরোধ শাস্তি কি বা কেমন ভাবে? জি, যৌতুক নিরোধ আইনে আমাদের 3 ধারায় আছে। আপনার এটাতে আপনার শাস্তি আছে 1 থেকে 5 বছর কারাদণ্ড,
যৌতুক নিরোধনে। আর আপনি যদি যৌতুকের দাবিতে যদি ওই মেয়ে অথবা মহিলা যিনি আছেন উনি যদি কোনো ধরনের গ্রেভিয়াস হার্ট অথবা আপনার খুব মারাত্মক জখম হয়, ওই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ মৃত্যুদণ্ডের ব্যবস্থা আছে। সেটা কি যৌতুক আইনে না নারী শিশু নির্যাতন? যৌতুক আইনে রয়েছে, যৌতুক আইনে রয়েছে। তবে জি 2018-তে আছে তিন ধারায়। আরেকটা আমাদের 2025 সালের একটা অধ্যাদেশ হয়েছে, ওটাতে আবার আপনার তৎকালীন গভর্নমেন্ট যেটা ছিলেন সরকার, ওনারা বলছে কি যৌতুকের জন্য সরাসরি আপনারা আদালতে যাবেন না, এটা যেহেতু একটা আপোষযোগ্য অপরাধ। এটা হয় কি মানুষ যখন ভুল পথে চলে তখনই এটা আসলে দাবিটা করে। তো আমাদের তৎকালীন সরকার বলেছেন কি এটা একটা অধ্যাদেশ জারি করেছেন কি আপনারা যখন যৌতুক দাবি করবে ভুক্তভোগী মহিলা অথবা ভিকটিম আপনার লিগ্যাল এইড অফিসে যাবে, গিয়ে মানে এটাকে অনেকটা সালিশের মতো, সালিশের মতো লিগ্যাল এইড অফিসে গিয়ে ওখানে উনি আবেদন করবে, ওনার পার্সপেক্টিভ সবকিছু বলবে, ওনার কি সমস্যা, ওনার কি ক্ষতির সম্মুখীন হচ্ছে সবকিছু বলবে। লিগ্যাল এইড কমিটি ডাকাবে আপনার দুপক্ষকে ডাকাবে। ওটা যদি সালিশে আপোষযোগ্য হয় দেন তাহলে আর মামলায় যাওয়ার দরকার। আচ্ছা, লিগ্যাল এইড অফিসে অ্যাডভোকেট পুষ্পা আপনি যেটা বলেন যে লিগ্যাল এইড অফিসে কি আর আসলে এরকম যে যৌতুকের বিরোধগুলো রয়েছে সেগুলো নিষ্পত্তির হার কেমন? আসলে সেটা কি শুরু হয়েছে, বা সেটা আইনে না এসে মামলায় না এসে সেখানে আবেদন করলে কি কোনো প্রতিকার পাওয়া যায়? হ্যাঁ, লিগ্যাল এইডে অবশ্যই প্রতিকার পাওয়া যায়, তবে এখানে কিছু বিষয় আছে। বাংলাদেশ সরকার আসলে লিগ্যাল এইডের বিষয়টা যেভাবে বলেছে জনগণের জন্য, আমি সর্বপ্রথম একজন সহকারী পাবলিক প্রসিকিউটর হওয়ার আগে আমি লিগ্যাল এইডের একজন আইনজীবী ছিলাম। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাঁ, মানুষ আসলে যেখানে আমি যদি সরাসরি আইনের আশ্রয় নিই সেখানে যদি আমার 6 থেকে 1 বছর লাগে, লিগ্যাল এইডে কিন্তু সময়টা এর থেকে বেশি লাগতেছে। কারণ হচ্ছে তাহলে তো এটা একটা দীর্ঘসূত্রিতা তৈরি হয়ে যাচ্ছে। দীর্ঘসূত্রিতা। তারপর এখানে কিছু বিষয় আছে, বিষয়গুলো হচ্ছে যে যেমন আমি সরাসরি যদি আইনের আশ্রয় লাভ করি সেক্ষেত্রে আমি লয়ারকে সরাসরি এখানে কিছু পারিশ্রমিকের বিষয় আছে, কিন্তু লিগ্যাল এইডের বিষয়টা হচ্ছে যে পারিশ্রমিকটা খুবই কম। এখন কয়জন লয়ার আপনার এই পারিশ্রমিকের মধ্যে একজন মানুষকে আইনি সহায়তা দিবে, হ্যাঁ সার্ভিসটা দিবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সরকার, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যদি আইন মন্ত্রী যদি এই সব বিষয়ে আরো একটু ভালো পদক্ষেপ নেয়, কারণ দেখা যাচ্ছে যে পারিশ্রমিকটা যদি আপনার সম্মান মতো আপনাকে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমি আমার কাজটা খুব আগ্রহীর সহিত করব। আচ্ছা, এখন দেখা যাচ্ছে আমি সরাসরি একজন আইনজীবী নিয়োগের ক্ষেত্রে যেটা 6 থেকে 1 বছর হচ্ছে, লিগ্যাল এইডে কিন্তু এটা আরো বেশি সময় লাগতেছে। তাহলে এই আইনে কি কিছু লেকিংস আছে বলে মনে হয়? কেন এটা এই আইনে আসলে লেকিংস বলতে না, লিগ্যাল এইড অফিসে আসলে হয় কি আপনার কিছু ব্যাপার আছে, কিছু ব্যাপার বলতে আপনার ওখানে পূর্ণ প্রমাণাদি পেশ করতে হয়। তো আসলে যৌতুক বিষয়টা হয় কি আপনার 4 দেওয়ালের মধ্যে বন্দি অবস্থায় থাকে। এই যে প্রমাণাদি আপনার প্রতিবেশীকে আনা অথবা এটা একটা ঘরের মধ্যে আসলে পরিবারের মধ্যে এটা সংগঠিত হয়ে থাকে। ম্যাম যেটা বললেন যে আপনার এই যে একটু ল্যাংদি প্রসেস, এগুলো আসলে তথ্য প্রমাণাদি কালেক্ট করা, হাজির হওয়া, আসলে আদালতের বিষয়টা তো আসলে অনেক টাফ। আর লিগ্যাল এইডও বলতে গেলে এটা তো একটা আইনি সেবা। আমরা সরাসরি এজলাসে না গিয়ে আমরা আইনি সেবাটা নিচ্ছি এই অফিস থেকে। তো এই জিনিসটা আসলে হচ্ছে কি লেকিংস বলতে এই জিনিসগুলো আসলে আমি বলতে চাই। তো একজন ভুক্তভোগী যদি লিগ্যাল এইড অফিস থেকে যদি উনি কোনো কারণে যদি রেমেডি না পান, কোনো প্রতিকার না পান, তখন তিনি আদালতের শরণাপন্ন হচ্ছেন। আদালতে গেলে মাননীয় আদালত যাহা ভালো মনে করেন তাহাই এভাবে করে আগাবে আর কি। আচ্ছা, যদি ধরেন একজন ভুক্তভোগী সরাসরি লিগ্যাল এইডে না গিয়ে কি সরাসরি মামলা করার কোনো সুযোগ নেই এখন? হ্যাঁ, সরাসরি মামলা করার সুযোগ অবশ্যই আছে, প্রত্যেকটা নাগরিকের কিন্তু সুযোগ থাকে সরাসরি মামলা করার। বাট যৌতুক নিরোধ আইনে কি এরকম কোনো অ্যামেন্ডমেন্ট এসেছে যেটার মাধ্যমে আগে লিগ্যাল এইডেই যেতে হবে? হ্যাঁ, মানে এটা হচ্ছে যে ওটা 2025-এ যেটা এসেছে, জি ওটা মাননীয় মন্ত্রী মহোদয় তৎকালীন যিনি আইন উপদেষ্টা ছিলেন, হ্যাঁ আইন উপদেষ্টা ছিলেন, তিনি ওই একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে জনগণকে জানিয়েছেন যে আপনারা যখন এই ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হবেন, ভুক্তভোগী প্রথমে আইনি সহায়তা কেন্দ্রে যাবে, গিয়ে আপনার লিগ্যাল এইড অফিসে, মানে এটা হচ্ছে ম্যান্ডেটরি? জি ম্যান্ডেটরি। লিগ্যাল এইড অফিসে যদি এটা আপোষযোগ্য হয়
দেন এটা আপোষ হয়ে যাবে। এই ক্ষেত্রে কোনো ওই শাস্তির বিধান ওরকম নাই। আপোষযোগ্য বলতে এটা মিলমিশ করিয়ে দেয়া, দুই পক্ষের হ্যাঁ, মধ্যে দুই পক্ষের মিলমিশ মধ্যে করে মিলমিশ দেয়া। করিয়ে জি, দেয়া। আচ্ছা। তো আসলে এই জিনিসটা ওই তৎকালীন গভর্নমেন্ট করেছে। কারণ হয় কি, আপনার প্রতিবারই যদি ধরেন সামান্য প্রত্যেকটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝাটি হয়। আমরা বেশিরভাগ সময় দেখতে পাই, নিয়ম। একটু একটু আপা থেকে আসি, যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে সাময়িক ঝগড়াঝাটি হলো, এটার জের ধরেই মামলা হয়ে যায়। জি, জি, এটা জি, কি জি। আসলে কিছু কিছু ফেক মামলাও হয় কিনা? ফেক আসলে যেটা সত্যি কথা, আমাদের সমাজে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট জি দেখতে গেলে দেখা যাচ্ছে যে আসলে পুরুষদের জন্য কিন্তু আইন খুবই কম, জি, মেয়েদের জন্যই আইন। এখন মেয়েরা যেহেতু চাইলে, ওনারা আন্ডার প্রিভিলেজড। হ্যাঁ, মেয়েরা চাইলে মামলা যে কোনো সময় করতে পারে, তবে সেক্ষেত্রে মিথ্যা মামলার শাস্তির ব্যবস্থা কিন্তু জি। আইনে আছে। আচ্ছা, আছে। কি ধরনের শাস্তি? এই মিথ্যা মামলার ক্ষেত্রে আপনার 1 থেকে 5 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আচ্ছা। আছে। যদি আপনি মিথ্যা মামলা করেন, একজনকে হেনস্থা করেন, ওই আচ্ছা, এই ক্ষেত্রে- যৌতুকটা মানে জি। নারীর অধিকারটাকে কিভাবে মানে বিঘ্ন ঘটাচ্ছে বা যৌতুকটা সমস্যা তৈরি আসলে করছে? আমি নারীর প্রাত্যহিক জীবনে, এটা তো আসলে একটা, আপনাকে আগেই বলেছি, এটা একটা অভিশাপ। জি তো এই জিনিসটা হচ্ছে কি, যখন আপনার এটা দাবি করা হয়, এটা তো আসলে একটা সামাজিক একটা নিড থেকে দাবি করা হয়। জি। এটা এমন না যে কোনো পুরুষ জন্মের পর থেকেই বসে থাকে যে আমি যৌতুক নিব, এরকম না। হয় কি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বিভিন্নভাবে জি। মোটিভেটেড হয়ে এই জিনিসটা আসলে দাবি করে। আচ্ছা, তো এটা আসলে আপনার এমন না যে আপনার কেউ মানে আপনার নিয়ে টার্গেট নিয়ে বসে থাকে, অথবা কেউ একজন যে আমি বিয়ে করব, জি যৌতুক আমি নেব, আমি যৌতুক আদায় করব, এই জিনিসটা আসলে এমন সেরকম হয় না। না। এটা আসলে এমন হয় না। আর এই জিনিসটা আসলে ধরেন আপনার মানুষ তো বুঝেন, সঙ্গ দোষে নষ্ট। অনেক সময় হয় কি, জি, জি। সঙ্গী নিয়েছে আমি কেন নিব না, আচ্ছা। এরকম ধরনের কিছু ব্যাপার স্যাপার চলে আসে। মানে এটা কি আসলে বিষয়টা এরকম যে আরেকজন নিয়েছে সেজন্য আমি নেব, বা আমি মানে আরেকজন না নেওয়ার কারণে আমি নেব না কেন, বিষয়টা কি এরকম হয়? হ্যাঁ, আমাদের বর্তমান প্রেক্ষাপট চিন্তা করতে গেলে আসলে আচ্ছা। বিষয়টা ওরকমই হয়ে যাচ্ছে। আমরা আসলে যেটা শো অফ করতে খুবই পছন্দ করি, আচ্ছা, সেই মানে ক্ষেত্রে এটার দেখা যায় কারণেই কি যৌতুকটা বাড়ছে? যৌতুকের হার? এটার কারণে আসলে যৌতুকটা বেড়ে যাচ্ছে সেটা আমি বলবো না। যৌতুক বেড়ে যাওয়ার আমি আমার দিক থেকে চিন্তা করব যে বাংলাদেশের জি। সমাজে আসলে বেকারত্ব হয়তো একটা বেড়ে যাচ্ছে, কারণ হ্যাঁ, হতে কারণ পারে। হতে পারে, right. কারণ একটা পুরুষ যখন বেকার থাকে, সে যে কোনোভাবে হোক, যে কোনো ধরনের অপরাধ তাকে হুম। যে কোনো করতে সে ধরনের motivated অপরাধ, হয়, হ্যাঁ, right. করতে সে চিন্তা করে, তার মাথায় চলে আসে যে সে কিভাবে তার সংসারটা চালাবে, সার্ভাইভ করবে হ্যাঁ, কিভাবে, সার্ভাইভ সংসারটা করবে। কিভাবে তখন করবে। দেখা যাচ্ছে যে যদি সেই ক্ষেত্রে সে বিবাহিত পুরুষ হয়, জি। তাহলে তার ওয়াইফের কাছ থেকে কিছু ডিমান্ড করে বসে আর কি, যে আমি আচ্ছা। ব্যবসা করব, আমাকে যদি কিছু টাকা পয়সা ম্যানেজ করে দিতে পারো। কিন্তু এক্ষেত্রে তো আমরা কিছু দেখি, ধরেন একজন মেয়ে কর্মজীবী নারী, তার হয়তো মানে ইনকামের সোর্সও ভালো, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে স্বামীরও ইনকাম সোর্স ভালো, তারপরও দেখা যাচ্ছে যে দুইজন সংসারে শান্তি নেই, যৌতুক দাবি হচ্ছে, মামলায় যাচ্ছে, যেটা আদালতের, আপনারাই তো এগুলো মামলাগুলো পরিচালনা করেন। সংসারের শান্তি নেই, এটা আসলে সংসারের শান্তি যে দুই স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ দুইজনই চাকরি করলে সংসারে শান্তি হবে না সেটা না। সংসারের শান্তির জন্য আসলে আমাদের স্যাক্রিফাইস, ছাড় দেওয়ার মানসিকতাটা। ইয়েস, ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। সেটা একজন ছেলে এবং মেয়ে দুই পক্ষের এটা ছাড় দেওয়ার মানসিকতা আচ্ছা। থাকতে হবে, তাহলে এই শান্তিটা হয়তো আসবে আর কি। শান্তিটা, আচ্ছা, ধৈর্য, এই বিশ্বাস। যৌতুক নিরোধ আইনে মামলা করতে গিয়ে ভুক্তভোগীরা প্রায় সময় অভিযোগ করেন যে তারা একটা দীর্ঘসূত্রিতায় ভোগেন বা মামলা একটা দীর্ঘায়িত হয়ে যায়, কেন এটা? এটা আসলে ওই আপনাকে একটু আগে আমি উল্লেখ করেছিলাম, সাক্ষী প্রমাণাদির ব্যাপার আছে। আচ্ছা আর অনেক সময় হয় কি, এই ভুয়া যৌতুক মামলা হয়। আচ্ছা, অনেক সময় মানে মিথ্যা মামলা জি হয়? মিথ্যা মামলা হয়। এটা হয় কি, মিথ্যা মামলাটা এই জন্যই হয়, এই যে পারস্পরিক যখন স্বামী স্ত্রী বোঝাপড়ার মধ্যে একটা দূরত্ব চলে আসে, ওই সময় দেখা যায় কি, স্ত্রী স্বামীর উপর কোনো ধরনের জেদ তুলতে না পারে, সে আচ্ছা। করে কি, যৌতুকের মামলা করে দেয়। এই ক্ষেত্রে আসলে হয় কি, ওই যৌতুকের মামলাটা যখন হয়, তখন বেচারা স্বামী আর কিছু তো করার থাকে উপায় না। থাকে না। জি জি, কিছু করার থাকে না, সে কারণ যখন আপনার, আদালতে আত্মসমর্পণ করতে হ্যাঁ, হয় এই জিনিসটা। ওয়ারেন্ট হয়ে আর যায়। যদি আত্মসমর্পণ না করে, তাহলে তো ওয়ারেন্ট হয়ে যায়। অ্যাডভোকেট পুষ্পা, যেটা বলছিলাম যে এই অশিক্ষিত সমাজে আমরা প্রায় দেখি এ ধরনের ঘটনা ঘটে, কিন্তু শিক্ষিত সমাজেও তো এখন দেখা যাচ্ছে যে প্রচুর ঘটনা এরকম ঘটছে, কেন? যৌতুকের হার বেড়ে যাচ্ছে, জি, সেটা আর কি, মানে সেটা হ্যাঁ। কেন? কারণ যে সেটা- বোঝে না
তার হয়তো হতে পারে যে অশিক্ষিত যার নিডস আছে তার হয়তো হতে পারে, শিক্ষিত সমাজে ভদ্র সমাজ যেখানে সবাই সবকিছু জানে তারপরও তার হার কেন বেড়ে যাচ্ছে? শিক্ষিত সমাজে আসলে যৌতুকটা তখনই হয় যখন চার দেওয়ালের মধ্যে আমি ঘর সংসারটা করতে পারি না, আমার উপর টর্চারিং শুরু হয়, তখন দেখা যায় যে এটা যৌতুক হয়ে যায়। কিন্তু এর আগের ঘটনাগুলো যখন বলতে যায়, যখন বিয়ের কথাবার্তা হয়, দেওয়া নেওয়া হয়, তখন কিন্তু এটা যৌতুকের পর্যায়ে পড়তেছে না। আচ্ছা, যখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে চার দেওয়ালের মধ্যে থাকা সম্ভব হচ্ছে না, তাদের মধ্যে টুংটাং ছোটখাটো বিষয় নিয়েও ঝগড়া লেগে যায়, ঝামেলা হচ্ছে, তখন দেখা যায় যে ওয়াইফ গিয়ে মামলা করে দিচ্ছে। এখন মামলার সবচেয়ে কি দিয়ে করা যায়, এখন আমাদের সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে যৌতুক। আচ্ছা, যৌতুক। কিন্তু সে নিজেই কিন্তু বিয়ের সময়, একটা মেয়ে বিয়ের সময় দেখা যায় যে বলে যে আমার শ্বশুর বাড়িতে বড় মুখ করে থাকতে হবে, আমার তো এখন এটা দিতে হবে, এটা লাগবে। এবং বাবাও চিন্তা করে যে আমার মেয়ের সম্মানটা যাতে বেড়ে যায়, বাড়ে, সেজন্য আমি সবকিছু দিয়ে সাজিয়ে দেব, তার ঘরটা সাজিয়ে দেব, তার রুমটা সাজিয়ে দেব। কিন্তু পরবর্তীতে যখন তাদের মধ্যে মিল হয় না, তখন দেখা যাচ্ছে এটা যৌতুকের পর্যায়ে চলে যায়। মামলা করে সবচেয়ে সহজ উপায়, কোর্ট বিল্ডিং এ গিয়ে মামলা করে দিল, তারপর এটা যৌতুকের পর্যায়ে চলে গেল। তার মানে কথাটা হচ্ছে যে যৌতুক দাবি হোক বা না হোক, পারিবারিক যে অশান্তি সেটা থেকে কি যৌতুকের মামলাগুলো বেশি হচ্ছে? বেশি হচ্ছে। আচ্ছা, তো এইটা তার মানে হচ্ছে যে কি যৌতুকটা কি কারণ বেসিক্যালি যৌতুকের মামলা করতে কিন্তু আমাদের বিবাহটা বলবৎ থাকতে হবে। বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে কিন্তু আমি যৌতুকের মামলা করতে পারবো না, সুযোগ নেই। তাহলে এই যৌতুকের মামলার সূত্রপাতটা কোথায়? পরিবার থেকেই কি? পরিবার থেকেই ম্যাক্সিমাম সময়ে। আসলে আমাদের একটা কথা আছে, আমরা যে পড়েছি, নারী অবলা, যেটা কথা, পুরুষের উপর তার মানে শাসন চলে না। তো পুরুষকে আসলে অনেক সময় দেখা যায় কি, আসলে ভুক্তভোগী হয়ে আসলে সবাই কোর্টে যায়, কোর্টে যারা যায় তারা ভুক্তভোগী হয়ে যায়। তো ওই ক্ষেত্রে হয় কি, যখন এটা সহ্যের বাইরে চলে যায়, তখন তার আর কোনো দিক দিয়ে কোনো পথ খোলা থাকে না, তখন গিয়ে সে এই ধরনের স্টেপটা নেয়। আমরা তো যেটা শুনি সবসময় বলে আসে যে রাজ্য শাসিছে রাজা, রাজারে শাসিছে রানী। ঠিক না? তাহলে সেক্ষেত্রে তো নারীর কাছে তো না, ওইটা হয় কি, সব ক্ষেত্রে তো আর প্রযোজ্য না। আপনি যে বললেন এই একটু আগে যে নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত কিছু কিছু পরিবারে, ওইটা আসলে পুরুষ শাসিত হয়ে থাকে বেশিরভাগ সময়। আমাদের বাংলাদেশে কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষতান্ত্রিক সমাজে দেখা যাচ্ছে যে আমরা নারীরা সেভাবে স্বাধীনভাবে, কিন্তু দেশের প্রধানমন্ত্রী নারী হলেও দেখা যাচ্ছে যে নারীরা বৈষম্যের শিকার হয়। যেমন আপনি দেখেন সংসদে কিন্তু মেয়েদের জন্য কতটা আসন রাখা হয়েছে। 350 জনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যের মধ্যে কতজন নারীদের জন্য সেটাই সিট রাখা হয়েছে, স্থান রাখা হয়েছে। মূলত নারীরা আন্ডার প্রিভিলেজড দেখেই নারীদের জন্য এত আইন। বৈষম্য বিরোধী আন্দোলনের পরেও কিন্তু আমরা মেয়েরা সব জায়গায় বৈষম্যের শিকার। এবং আমি একজন মেয়ে হয়ে আমি যখন কোর্ট বিল্ডিং এ যাই, আমি সরকারি আইন কর্মকর্তা হয়ে যদি এটা বলেন তাহলে, হ্যাঁ, কারণ আমি শিকার হই। কারণ এই পুরুষতান্ত্রিক সমাজে আমি যখন নিজেকে চেঞ্জ করতে পারবো না, একজন পুরুষ যতদিন পর্যন্ত নিজের চোখ, নিজের চরিত্র ঠিক করতে পারবে না, সেখানে আমরা কোনোদিন মেয়েরা সঠিক আছে। সেটাই। আচ্ছা, এটা আমরা একটু প্রায় শেষ দিকে চলে আসছি। নারীর অর্থনৈতিক স্বাধীনতাটা কি যৌতুকটাকে একটু কমাতে সাহায্য করতে পারে? হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার একটা ভূমিকা রাখে। নারী যখন নিজে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, ওই ক্ষেত্রে দেখা যায় কি হাজবেন্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রেশারাইজটা করে না। এই জন্যই যে সে তো নিজেই স্বাবলম্বী। আর একটা স্বাবলম্বী একজন নারী সবসময় একজন স্বাবলম্বী পুরুষকে খুঁজে নেয়। এই ক্ষেত্রে হয় কি, আপনার পারস্পরিক বোঝাপড়াটা বাড়ে, আপনার পারস্পরিক সম্প্রীতিটা বাড়ে, সংসারে শান্তি আনে। তো আসলে এই নারীর যে স্বাবলম্বিতা, আমি মনে করি আসলে প্রত্যেক নারীর এগিয়ে যাওয়া উচিত। সৃষ্টিকর্তা এভাবেই সৃষ্টি করে দিয়েছেন মায়ের জাতি। ওনারা তো এক্ষেত্রে কি আপনার, আমি যদি একটু শেষ করতে চাই পুষ্পার কাছ থেকে, যে বেকারত্বের সাথে কি এই যৌতুকের একটা সম্পর্ক রয়েছে কিনা? হ্যাঁ, বেকারত্বের সাথে যৌতুকের সম্পর্ক রয়েছে। আচ্ছা, সেটা তার মানে এই যে যেটা ভাই বলছিলেন যে স্বাবলম্বী হলে হয়তো অতটা হওয়ার কথা না, যৌতুক দাবি করার কথা না, এরকম কি বিষয়টা? এখন যেটা উচ্চবিত্ত ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে কোর্ট বিল্ডিং এ আমাদের আইন আদালতে মামলাগুলো আরো বেশি হয় যৌতুকের মামলা, কিন্তু আইন আদালতে দেখা যাচ্ছে যে উচ্চবিত্ত ফ্যামিলি থেকেই বেশি আসে। সঠিক, এটাই বলতে চাচ্ছিলাম যে আসলে আমরা আদালতগুলোতে প্রায় সময় দেখি যে উচ্চবিত্ত পরিবারের মধ্যে এটা বেশি হচ্ছে। তাহলে
স্বাবলম্বিতা বা অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার পরও তো এই হ্যাঁ। ব্যাধিটা কমছে না। এটা হচ্ছে আমাদের নিজেকে চেঞ্জ করতে হবে। সঠিক। আগে নিজেকে নিজেকে করতে চেঞ্জ, হবে। নিজেকে তারপর বদলাই, হচ্ছে পরিবার, নিজের তারপর ঘর পরিবার, change হবে। তারপর জি, সমাজ। জি। তারপর আমি একটা সমাজ চেঞ্জ করতে পারবো, সমাজ চেঞ্জ হলে সেক্ষেত্রে দেখা যাবে যে পুরো বাংলাদেশটাই পুরো বাংলাদেশটা চেঞ্জ হয়ে যাবে। খুব চমৎকার বলেছেন। আপনাদের দুজনকে আজকে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি। খুব ভালোভাবে বলেছেন যে শেষ পর্যন্ত আপনারা যেটা বলছিলেন যে আসলে আগে নিজেকে পরিবর্তন হতে জি। হবে, তারপর পরিবার, এরপর হচ্ছে সমাজ। সমাজটা পরিবর্তন হবে। ধন্যবাদ আপনাদেরকে। হয়তো সামনে আরো কোনো অনুষ্ঠানে আমরা আবার মিলিত হব। ইনশাআল্লাহ। দর্শক, যৌতুকের যে ব্যাধি সামাজিক আকার যেভাবে ধারণ করেছে, এই ব্যাধিটাকে মুক্ত করতে হলে আসলে আলোচকরা যেটা বলছিলেন যে প্রথমে নিজেকে পরিবর্তন হতে হবে, তারপর পরিবার থেকে এটা পরিবর্তন আসতে হবে, এরপর সমাজের মন মানসিকতায় হয়তো পরিবর্তন আসবে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী অনুষ্ঠানে নতুন করে বিষয় নিয়ে উপস্থিত হবে আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম। ধন্যবাদ সবাইকে।